হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একজন সাধারণ ব্যাংক কর্মচারী যা নুন আনতে পান্তা ফুরায়, ধারের টাকা পরিশোধ করতে না পারায় মুখ লুকিয়ে চলতো। নিজের বউ বাচ্চাকে পর্যন্ত ভালো কিছু কিনে দিতে পারতো না। সেই লোকটি একসময় কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু কিভাবে? চলুন আজ আমরা সেই গল্পটি দেখব। মুভিটির নাম লাকি ভাস্কর। মুভিটির আইএমডিবি রেটিং 8.4। মুভি শুরু হয় 19 মার্চ 1992 সাল, বোম্বে শহর। সকালে সূর্য ওঠার সাথে সাথে ভাস্করের ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মটি অফ করে ভাস্কর মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ে। মর্নিং ওয়াক শেষ করে টুকটাক জিনিস কিনে যখন বাড়ি ফিরছিল, তখন সিবিআই অফিসাররা তার রাস্তা আটকে দাঁড়ায়। চিফ ইনভেস্টিগেশন অফিসার লক্ষণ রায় ভাস্করকে গাড়িতে উঠতে বলে। ভাস্কর কারণ জিজ্ঞেস করলে অফিসার তাকে বলে তার বিরুদ্ধে এনকোয়ারি হবে। এরপর ভাস্করকে নিয়ে তারা মাগাদা ব্যাংকে চলে যায়। ভাস্কর মূলত এই ব্যাংকে চাকরি করত। 2 দিন আগে সে এখান থেকে চাকরি ছেড়ে দিয়েছে। খুব সকাল হওয়ায় ব্যাংকের কাজকর্ম এখনো শুরু হয়নি। ভাস্কর তখন অফিসারকে জিজ্ঞেস করে, আমার অপরাধ কি? অফিসার তখন বলে তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ব্যাংকের ফান্ড মিসইউজ করা, সিকিউরিটি এবং ব্যাংকের রেকর্ড ফরওয়ার্ড করা, এইসব আর কি। ভাস্কর অফিসারের কথা শুনে আর কিছু বলে না। এদিকে অফিসাররা তাদের ইনকোয়ারি চালিয়ে যেতে থাকে। তখন ভাস্করের কাছে তার স্ত্রীর ফোন আসে। তার স্ত্রী জানায় সিবিআই এর লোকেরা তাদের বাড়িতেও সার্চ করছে। ভাস্কর তার স্ত্রীকে তাদেরকে সাহায্য করতে বলে। ভাস্করের বিরুদ্ধে যে এত বড় একটা অভিযোগ আনা হয়েছে, তারপরও ভাস্কর চুপচাপ বসে আছে। এটার কারণ কি? ভাস্কর কি তাহলে সত্যিই অপরাধী? এটা জানতে হলে আমাদেরকে 3 বছর পিছনে যেতে হবে। সালটা তখন 1989। ভাস্কর তখন এই ব্যাংকেরই একজন সাধারণ কর্মচারী ছিল। তার মাসিক বেতন ছিল মাত্র 6,000 টাকা, কিন্তু তার ব্যাংক লোন ছিল 36,000 টাকা। সেই সাথে সে প্রচুর টাকা ধার দেনাও ছিল। ভাস্কর অত্যন্ত মনোযোগী ছিল। সে তার কাজের জন্য 3 বছরে 3টি অ্যাওয়ার্ড পেয়েছে। তার টার্গেট ছিল ম্যানেজার অফিসার হওয়া। 1 মাস পরে বর্তমানের ম্যানেজার অফিসার অবসরে যাবেন। ভাস্করের ধারণা ছিল তার রিটায়ার্ডের পরে সে সেই চেয়ারটিতে বসবে। ভাস্করের আরেকটি শখ ছিল, সেটি হলো মারুতি 800 মডেলের গাড়ি। কারণ গাড়িটি যার ছিল সেই ব্যক্তি ব্যাংকের লোন পরিশোধ করতে পারেনি, তাই ব্যাংক কর্তৃপক্ষ গাড়িটিকে এখানে রেখে দিয়েছে। ভাস্কর প্রতিদিন গাড়িটাকে দেখে আর ভাবে সে যদি গাড়িটা কিনতে পারত। কিন্তু যেহেতু তাকে আগে নিজের লোনগুলো পরিশোধ করতে হবে, বেতনের টাকায় ভাস্করের কিছুই হতো না। তাই সে অন্য একটি ইনকামের কথা ভাবে। ব্যাংকের চাকরির পাশাপাশি সে কাস্টমারদের বিভিন্ন ফর্ম পূরণ করে দিত। তার এতে কিছু এক্সট্রা টাকা ইনকাম হতো। তো কাজ শেষ করে বাড়ি ফেরার সময় সে যখন কলোনির ভেতর দিয়ে যেত, তখন অনেক মানুষ তাকে বিরক্তভাবে দেখত, কারণ সবাই ভাস্করের কাছে টাকা পেত। ভাস্কর আসলে তাদেরকে আজ দেব কাল দেব বলে কোনো রকমে ফাঁকি দিয়ে চলতো। এভাবে সে কোনো রকমে বাড়িতে এসে পৌঁছায়। ভাস্করের বাড়িতে আছে তার বাবা প্রলোদ কুমার। তিনিও একসময় ব্যাংকের অফিসার ছিলেন। রিটায়ার্ডের পর সে তার বন্ধুর সাথে একটা ব্যবসা শুরু করে, কিন্তু তার বন্ধু তাকে ধোঁকা দিয়ে তার সব টাকা মেরে দেয়। সেই থেকে উনি একা একা থাকেন, ঘর থেকেও বেরোন না। ভাস্করের মা ছোটবেলাতেই মারা গিয়েছেন। এক ভাই আছেন যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, তার একটি বোনও আছে, সেও ডিগ্রি কলেজে পড়ছে। এছাড়াও ভাস্করের স্ত্রী ও এক ছেলে রয়েছে। এই হলো ভাস্করের ফ্যামিলি। এদেরকে নিয়ে কোনো রকমে ভাস্করের দিন চলছে। তো যাই হোক, আজ রাতে ভাস্করের শালার ছেলের জন্মদিন ছিল, তাই তারা সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন ভাস্করের স্ত্রী বলে তাদের সেখানে একটি গিফট নিয়ে যাওয়া উচিত, কিন্তু ভাস্করের কাছে গিফট কেনার মতো কোনো টাকা ছিল না। এদিকে আবার তার আত্মীয়ের বাড়ির অনুষ্ঠান, খালি হাতেও তো যাওয়া যায় না। তারা বাধ্য হয়ে ছেলের প্রিয় খেলনাটি গিফট হিসাবে নিয়ে যায়। ভাস্কর গরিব ছিল বলে শ্বশুর বাড়িতেও সে কোনো সম্মান পেত না। কেউ তার সাথে তেমন করে কথা বলতো না। ভাস্করের জন্য ভাস্করের স্ত্রীকেও সবাই কথা শোনাতো। এজন্য ভাস্করের শাশুড়ি তার মেয়েকে ভাস্করকে ছেড়ে দিতে বলে। সে সুমতিকে আবার বিয়ে দিবেন। ভাস্করের স্ত্রীর নাম ছিল সুমতি। তার মায়ের কথা শুনে সে খুব রাগ করে। এরপর আরেকটা ঘটনা ঘটে। জন্মদিনের কেক কাটার পরে সুমতির ভাবি সকল বাচ্চাদেরকে কেক দিচ্ছিল। সেখানে কার্তিকও ছিল। কার্তিককে ছোট একটা পিস দেয়। কার্তিক যখন তার মামির কাছে বড় পিস চায়, তখন তার মামি বলে তোমার জন্য এইটুকুই যথেষ্ট। এসব কিছু সুমতি আড়াল থেকে দেখছিল। সে রাগ করে কার্তিক এবং ভাস্করকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তারা একটি ক্যাফেতে আসে। তাদের খুব খিদে পেয়েছিল, তাই ভাস্কর বার্গার আনতে যায়। ভাস্করের কাছে 3টা বার্গার কেনার মতো টাকা ছিল না। ভাস্কর তখন দোকানদারকে 2টা বার্গার দিতে বলে। দোকানদার তখন ভাস্করের পরিস্থিতি দেখে বুঝতে পারে, তাই সে 2টা বার্গারের দাম নিয়ে তাকে 3টা বার্গারই দিয়ে দেয়। কার্তিক খুশি হলেও সুমতি খুব দুঃখ পায়। সে তাদের এরকম পরিস্থিতি আর সহ্য করতে পারছিল না। তখন ভাস্কর তাকে ভরসা দেয় একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তো ভাস্কর কোনো রকমে সুমতিকে শান্ত করে নেয়।
পরের দিন অফিসে যাওয়ার সময় ভাস্করের কাছে অ্যান্টনি নামের একজন লোক লোনের জন্য আসে। এই লোকটা গতকালও লোনের জন্য এসেছিল, কিন্তু লোকটার কাছে বন্ধক রাখার মতো কিছুই ছিল না, তাই ভাস্কর তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। এরপর লোকটা আজকেও আবার এসেছে। তখন ভাস্কর অফিসের পিয়নকে বলে এই লোকটাকে যেতে বলো, কিন্তু সাম্বা উল্টো ভাস্করকে বলে সে যেন অ্যান্টনিকে হেল্প করে। সাম্বা তাকে বলে এই লোকটার ইলেকট্রনিক পণ্যের বিজনেস রয়েছে, সে মালয়েশিয়া থেকে জাহাজে করে 30টা পণ্য আনবে, সেগুলোর দাম ছিল 2.5 লাখ টাকা। যে জাহাজে করে টিভিগুলো আসার কথা সেই জাহাজের ক্যাপ্টেন অ্যান্টনির বন্ধু, তার সাথে অ্যান্টনির ডিল হয়েছিল। অ্যান্টনি তাকে অ্যাডভান্স 50,000 টাকা দেবে, মালামাল ডেলিভারির পর বাকি 2 লাখ টাকা সে পরিশোধ করবে। কিন্তু তার বন্ধু এখন বেঁকে বসেছে, সে বলেছে তাকে পুরো টাকা দিলে সে মালামাল ডেলিভারি করবে, তা না হলে সে টিভিগুলো নিলামে বিক্রি করে দেবে। তো এজন্যই অ্যান্টনির লোনের খুব প্রয়োজন। সাম্বা ভাস্করকে বলে তার শালা কনস্ট্রাকশনের কাজ করে প্রচুর টাকা ইনকাম করেছে, সে যদি সেখান থেকে 2 লাখ টাকা ম্যানেজ করে অ্যান্টনিকে দেয় তাহলে সে টিভিগুলো ছাড়িয়ে নিতে পারবে। বর্তমানে ইন্ডিয়াতে টিভির যেমন চাহিদা তেমনি দামও বেশি। অ্যান্টনি টিভিগুলো বিক্রি করে লাভের একটি অংশ ভাস্কর এবং সাম্বাকেও দেবে। এরপর ভাস্কর তাদের প্রস্তাবে কিছুই বলে না, সে শুধু ভাবতে থাকে। সে পরে জানাবে বলে অ্যান্টনিকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন ভাস্কর বাড়ি থেকে অফিসের জন্য বেরোচ্ছিল, তখন পাটেল ভাই নামে তার এক পাওনাদার তাকে আটকায়। এই লোক ভাস্করের কাছে 10,000 টাকা পেত, এর জন্য সে ভাস্করের সাথে অনেক খারাপ ব্যবহার করে, ভাস্করকে অপমান করে, ভাস্করের স্কুটারটা নিয়ে চলে যায়। ওটা না থাকায় ভাস্কর ট্যাক্সিতে করে অফিসে যেতে চায়, কিন্তু তার কাছে ভাড়া ছিল না, এজন্য সে দৌড়ে অফিসে যেতে থাকে। অফিসে গিয়ে সে দেখে তার যে প্রমোশনটা পাওয়ার কথা ছিল সেটা অন্য কেউ পেয়ে গিয়েছে, তো এর জন্য ভাস্কর খুবই দুঃখ পায়। তো এরপর সাম্বা একটি রেফারেন্স লেটার ভাস্করকে দেখায়। এজিএম স্যার সুধীরের কাছ থেকে টাকা খেয়ে তার নাম জিএম স্যারের কাছে সাজেস্ট করেছিল। এটা দেখে ভাস্কর খুবই রেগে যায়, সে সোজা এজিএম স্যারের কাছে গিয়ে উল্টোপাল্টা বলতে থাকে। তবে এজিএম স্যার ভাস্করকে বলে ভাস্কর যদি চাকরির পাশাপাশি মানুষের ফর্ম পূরণ করে টাকা নেয় সেই ব্যাপারটা তিনি জানেন, এজন্য সে জিএম স্যারের কাছে কমপ্লেন করবেন। তখন ভাস্কর খুব ভয় পেয়ে যায়, নিজের চাকরি বাঁচাতে এজিএম স্যারের হাত পা ধরে কান্নাকাটি করে। অফিসের অন্য অফিসারদের কথায় এজিএম স্যার ভাস্করকে এবারের মতো মাফ করে দেয়। এই ঘটনার পর ভাস্কর খুব শিক্ষা পায়, সে ভাবতে থাকে এই দুনিয়ায় ভালো মানুষ হয়ে বেঁচে থাকা যাবে না। তখন সে অন্য পথে পা বাড়ায়। ভাস্কর অ্যান্টনিকে ডাকে এবং তার হাতে 2 লাখ টাকা তুলে দেয়। ভাস্করের কাছে এত টাকা দেখে সাম্বা জিজ্ঞেস করে সে এত টাকা কোথায় পেল। ভাস্কর তখন বলে সে ব্যাংকের ভোল্ট থেকে এই টাকাগুলো নিয়েছে। কথাটা শুনে সাম্বা খুব ভয় পেয়ে যায়, কথাটা জানাজানি হলে তাদের জেল জরিমানা তো হবেই, সাথে চাকরিটাও হারাতে হবে। সে বলে ভাস্করের মতো সৎ মানুষের জন্য এই কাজ করা মানায় না। ভাস্কর বলে 2 দিন পরে বাবাকে চেক আপের জন্য নিয়ে যেতে হবে, 1 সপ্তাহ পরে বাচ্চার স্কুলের ফিস দিতে হবে, ভাই বোনের কলেজের ফিস দিতে হবে, অথচ তার কাছে বাড়ি ফেরার জন্য বাসের টিকিট কাটার টাকাটাও নেই। দেয়ালে যখন পিঠ ঠেকেই গিয়েছে তখন আর সততা দিয়ে কি হবে। ভাস্কর এখন টাকার জন্য সব ধরনের রিস্ক নিতেই রাজি। ভাস্কর অ্যান্টনিকে টাকাগুলো দিয়ে বলে টিভিগুলো বিক্রি করে যে লাভ হবে তার 20% শেয়ার তাকে এবং সাম্বাকে দিতে হবে। অ্যান্টনি ভাস্করের কথায় রাজি হয়ে যায়। এরপর ভাস্কর বাড়ি ফিরে আসে। অ্যান্টনির 2 ঘন্টা পরে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়ার পরেও অ্যান্টনির আসার কোনো পাত্তা নেই। টেনশনে ভাস্কর উল্টাপাল্টা ভাবতে থাকে। টেনশন করতে করতে ভাস্কর ঘুমিয়ে পড়ে। তখন সুমতি তাকে ডেকে তুলে বলে বাহিরে সাম্বা এসেছে। তখন ভাস্কর বাহিরে এসে দেখে সাম্বার সাথে অ্যান্টনিও হাসি মুখে দাঁড়িয়ে আছে। এটা দেখে ভাস্কর যেন প্রাণ ফিরে পায়। অ্যান্টনি ভাস্করের লোনের সেই 2 লাখ টাকা ফিরিয়ে দেয়, তাকে আরও 50,000 টাকা লাভের শেয়ার দেয়। টিভিগুলো বিক্রি করে অ্যান্টনি মোট 2.5 লাখ টাকা লাভ করেছে। ভাস্কর অ্যান্টনিকে আনন্দে জড়িয়ে ধরে। লাভের টাকা নিয়ে ভাস্কর পাটেলের কাছে চলে যায়, তার ধার দেনা শোধ করে নিজের স্কুটারটি সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এরপর থেকেই ভাস্করের জীবন বদলাতে শুরু করে। ভাস্কর অ্যান্টনির কাছে শুনেছে ইন্ডিয়াতে টিভির প্রচুর চাহিদা, এখানে যে টিভির দাম 40,000 টাকা মালয়েশিয়াতে সেই টিভি 12,000 টাকায় পাওয়া যায়। যদি অর্ডার অনেক বড় থাকে তাহলে সে টিভি 8,000 টাকাতেও পাওয়া যাবে। কিন্তু সমস্যা হলো টিভিগুলো ইন্ডিয়াতে আনার সময় ট্যাক্সের জন্য টিভিগুলোর দাম বেড়ে যায়। বন্দরের কাস্টম অফিসারদের ঘুষ দিয়ে তারা যদি টিভিগুলো স্পেয়ার পার্টস হিসাবে নিয়ে আসে তাহলে তাদের আর ট্যাক্স দিতে হবে না, আর এভাবে তারা কয়েক গুণ বেশি লাভ করতে পারবে। অ্যান্টনির আইডিয়াটা ভাস্করের খুব পছন্দ হয়। এরপর থেকে ভাস্কর নিয়মিত ব্যাংকের ভোল থেকে টাকা চুরি করে অ্যান্টনিকে দিতে থাকে। পরের দিন আবার সেই টাকা সে জায়গা মতো রেখে দেয়, ফলে কেউ তাকে ধরতেও পারে না। এদিকে আবার সে মোটা টাকা লাভ করতে থাকে। সে তার সমস্ত ধার দেনা পরিশোধ করে দেয়, পাশাপাশি সে তার অবস্থারও উন্নতি করতে থাকে। ভাস্করের এত দ্রুত উন্নতি দেখে সুমতির সন্দেহ হয়। এই ব্যাপারে সে ভাস্করকে জিজ্ঞেস করলে সে বলে ব্যাংক থেকে লোন নিয়ে সাম্বার সাথে আমি একটি বিজনেস শুরু করেছি,
এই বিজনেস থেকে আমি অনেক লাভ পাচ্ছি। ভাস্করের কথা সুমতি বিশ্বাস করে নেয়। ভাস্কর সুমতিকে নেকলেস কেনার জন্য কিছু টাকা দেয়। তখন সে বলে, এই টাকা দিয়ে আমি কার্তিকের জন্মদিন পালন করব। তারা কখনোই বড় করে কার্তিকের জন্মদিন পালন করতে পারেনি। তারা আত্মীয় স্বজন ও কার্তিকের সকল বন্ধু বান্ধবকে জন্মদিনে ইনভাইট করে। তারা এতটা ধুমধাম করে জন্মদিনের অনুষ্ঠান পালন করে যে সবার একদম তাক লেগে যায়। জন্মদিনে অ্যান্টনিও এসেছিল। ভাস্কর, অ্যান্টনিও, সাম্বা সবাই একসাথে বসেছিল। অ্যান্টনি বলে তার ছেলে আমেরিকাতে বড় চাকরি পেয়েছে। তার ছেলে বলে অ্যান্টনিও যেন আমেরিকাতে চলে আসুক, কিন্তু অ্যান্টনি তার ছেলের বোঝা হয়ে থাকতে চায় না। অ্যান্টনির যত টাকা পুঁজি ছিল সব সে তার ছেলের পড়াশোনার পেছনে খরচ করে ফেলেছে। অ্যান্টনি আমেরিকাতে যাওয়ার আগে বড় একটা পুঁজি নিয়ে যেতে চায়, আর সেই টাকা দিয়ে সে আমেরিকাতে নতুন ব্যবসা শুরু করতে চায়। অ্যান্টনি ভাস্করকে নতুন একটা আইডিয়া দেয়। আগামী শনিবার দুবাই থেকে নতুন 3টা ফরেন গাড়ি আসছে। তারা যদি 10 লাখ টাকা ম্যানেজ করতে পারে তাহলে তারা এই গাড়িগুলো কিনে নিতে পারবে। ইন্ডিয়াতে এই গাড়ির খুব চাহিদা, তাই তারা এই গাড়িগুলোকে অনেক টাকা বেশিতে বিক্রি করতে পারবে। অ্যান্টনির আইডিয়াটা তো খুব ভালো ছিল, কিন্তু একসাথে ব্যাংকের ভুল থেকে 10 লাখ টাকা ম্যানেজ করা সহজ কথা ছিল না। এতে ভাস্করের তেমন একটা আগ্রহ থাকে না। পার্টি শেষে ঘরে গিয়ে দেখে সবাই বেশ খুশি। কার্তিক খুশিতে তার বাবাকে জড়িয়ে ধরে। তার বন্ধুরা তাকে সবসময় ছোট নজরে দেখত। তার বন্ধুরা তাকে খোঁটা দিয়ে কথা বলতো। কিন্তু আজ কার্তিক তার বন্ধুদের কেক খাইয়েছে, তার জন্মদিনে ইনভাইট করেছে। এজন্য তার আনন্দের সীমা থাকে না। কার্তিককে নতুন জামা কাপড় পরা দেখে তার মামাতো ভাইও কিছু বলতে পারে না। কার্তিক তার বাবা মাকে বলে, আমি তোমাদেরকে খুব ভালোবাসি। তাই সে তাদেরকে জড়িয়ে ধরে। ছেলের এমন আনন্দ দেখে ভাস্কর আবারও নিজের সিদ্ধান্ত বদলায়। সে ভাবে তাদেরকে খুশি রাখা তার দায়িত্ব, আর এজন্য তাকে আরও টাকা ইনকাম করতে হবে। ভাস্কর অ্যান্টনিকে ফোন দিয়ে বলে সে শনিবার তাকে 10 লাখ টাকা ম্যানেজ করে দেবে। শনিবার ভাস্কর ব্যাংকে গিয়ে অনেক ঝামেলার মধ্যে দিয়ে 10 লাখ টাকা অ্যান্টনিকে এনে দেয়। এই টাকা দিয়ে অ্যান্টনি গাড়ি 3টা ছাড়িয়ে নেয়, কিন্তু এরপরে তারা একটা বড় সমস্যায় পড়ে। যে লোকটার কাছে গাড়িগুলো বিক্রি করার কথা ছিল সেই লোকটা পুলিশের হাতে ধরা পড়ে যায়। এখন তাদের গাড়িগুলো কেনার মতো আর কোনো ক্লায়েন্ট ছিল না, তাই তারা 3জন খুব বিপদে পড়ে যায়। কালকে রবিবার, ব্যাংক বন্ধ। পরশু সোমবার ব্যাংক খুলবে। সোমবার সকালে ভাস্করকে ব্যাংকের ভোল্টে টাকাগুলো জায়গা মতো রাখতে হবে, তা না হলে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তাই ভাস্কর অ্যান্টনিকে এই গাড়িগুলো বিক্রি করার জন্য অন্য কোনো লোকের খোঁজ করতে বলে। অ্যান্টনি অনেক খোঁজখবর নিয়ে জানতে পারে গোয়াতে একজন ক্লায়েন্ট আছে যে গাড়িগুলো কিনবে। তারা তখনই গোয়া যাওয়ার প্ল্যান করে। তাদের যাবার পথে 2টো চেকপোস্ট পড়বে। তারা কখনোই এই ইম্পোর্টেড কার নিয়ে চেকপোস্ট পার হতে পারবে না। ভাস্কর একটি বুদ্ধি খাটায়। প্রথমে তারা গাড়িতে সরকারি নাম্বার প্লেট বসায়। 3জন ফকিরকে মন্ত্রীদের মতো জামা কাপড় পরিয়ে মন্ত্রী সাজায়। তারা একজন কলকাল ভাড়া করে, তাকে মডেল সাজায়। তাদেরকে সাথে নিয়ে তারা চেকপোস্টে নিজেদেরকে ভিআইপি পরিচয় দিয়ে 2টো চেকপোস্ট পার করে নেয়। আর এভাবে তারা গোয়ায় পৌঁছায়। এখানে গিয়ে তারা 10 লাখ টাকার গাড়িতে 20 লাখ টাকা লাভ করে নেয়। ভাস্কর এই লাভের টাকা থেকে সবাইকে 1 লাখ টাকা করে দেয়। বাকি টাকা তারা 3জনে ভাগ করে নেয়। সব ঝামেলা মিটিয়ে তারা অ্যান্টনিকে এয়ারপোর্টে ছাড়তে আসে। ভাস্কর বাড়িতে এসে তার পুরনো জামা কাপড়গুলো একটা বিটকেসে ভরে নেয় এবং সে তাড়াতাড়ি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে এসে ভাস্কর টেনশনে পড়ে যায়। সে দেখতে পায় ব্যাংকে পুলিশ এসেছে। ভাস্কর ভাবে হয়তো সে যে ব্যাংকের ভুল থেকে টাকা নিয়েছে সেটা কেউ জানতে পেরেছে। ভাস্কর ভয়ে ভয়ে ব্যাংকে ঢোকে। তখন সে জানতে পারে পুলিশ আসলে তার জন্য আসেনি। আসলে এজিএম এবং এআরএম মানুষকে লোন দেওয়ার জন্য তাদের থেকে পার্সেন্টেজ নিত। এজন্যই পুলিশ তাদেরকে ধরতে এসেছে। এটা শোনার পর ভাস্কর কিছুটা স্বস্তি ফিরে পায়। এত কিছুর ঝামেলার মধ্যেও ভাস্কর এক ফাঁকে টাকাগুলো ভোল্টে রেখে দেয়। একটু পরে জিএম স্যার ভাস্করের বিটকেসটা দেখতে পায়। জিএম স্যারের ভাস্করের উপর সন্দেহ হয়। তিনি ম্যানেজারকে ভোল্টের টাকাগুলো চেক করার নির্দেশ দেয় আর ভাস্করকে তার বিটকেস খুলে দেখাতে বলে। ম্যানেজার বলে টাকার অ্যামাউন্ট ঠিকই আছে। ভাস্কর তার বিটকেসকে খুলে দেখায়। সেখানে জামা কাপড় ছাড়া আর কিছুই ছিল না। এই ঘটনার পর ভাস্কর ভাবে সে এসব অপরাধ কাজ ছেড়ে দেবে। সে এই কথাটা সাম্বাকেও বলে, কিন্তু সাম্বা তার গরিব জীবন এভাবে কাটাতে চাইছিল না। সাম্বা ব্যাংকের পিয়নের চাকরি ছেড়ে দিয়ে নিজের একটা ব্যবসা শুরু করে। ভাস্কর গুনে দেখে সে মোট 6 লাখ টাকা জমিয়েছে। টাকাগুলো পরিবারের সব সদস্যদের নামে আলাদা কৌটোতে জমিয়ে রাখে। এরই মধ্যে তার ভাইয়ের লন্ডনে একটা কলেজে অ্যাডমিশন হয়ে যায়। অ্যাম্বাসিতে কথা বলে জানতে পারে সবকিছুর জন্য তার 6 লাখ টাকা লাগবে। ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ভাস্কর তার জমানো সব টাকা খরচ করে ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয়। এখন ভাস্কর তার সেই আগের অবস্থাতেই ফিরে আসে। এজিএম এবং এআরএম ধরা পড়াতে ভাস্করের কপাল খুলে যায়। যেহেতু 2টো পোস্ট খালি হয়ে গেছে তাই জিএম স্যারের রেফারেন্সে চেয়ারম্যান স্যার ভাস্করকে এজিএম পোস্টে প্রমোশন দেয়। ভাস্করের বেতন এখন 6,000 টাকা থেকে 19,500 টাকা হয়ে যায়। সাথে তো অন্যান্য বোনাস থাকবেই।
তো এর জন্য ভাস্কর আনন্দে একদম আত্মহারা হয়ে যায়। চেয়ারম্যান স্যার ভাস্করকে জিজ্ঞেস করে তার আর কোনো চাওয়ার কিছু আছে কিনা। তখন ভাস্কর বলে ব্যাংকের ওই মারুতি 800 মডেলের গাড়িটি তার খুব পছন্দের। একথা শুনে চেয়ারম্যান স্যার খুশি হয়ে তাকে গাড়িটি দিয়ে দেয়। এজিএম হিসাবে কাজ শুরু করার আগে চেয়ারম্যান স্যার ভাস্করকে কিছু পরামর্শ দেন। সে ভাস্করকে একজন বিশেষ ক্লায়েন্টের থেকে সাবধান থাকতে বলে, যার নাম হলো হাসরা মেহরা। হাসরা মেহরা তাদের ইনলিগাল ক্লায়েন্ট। তাদের ব্যাংকে একটা সিন্ডিকেট আছে। সাধারণ পাবলিকদের যেমন লোনের প্রয়োজন হয়, তেমনি অনেক সময় ব্যাংকেরও লোনের দরকার হয়। কিন্তু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লোন দেওয়া নেওয়ার কোনো আইন নেই। তখন ব্যাংক কর্তৃপক্ষ একজন দালালের অ্যাকাউন্টে অনেক টাকা ডিপোজিট করে দেয়। তখন দালাল সেই টাকা অন্য ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। আবার যখন তাদের লোন পরিশোধ করতে হয় তখন তারা সেম প্রসেসে আবার লোনের টাকা পাঠিয়ে দেয়। হাসরা মেয়েরা হলো একজন দালাল। সে মাগাদা ব্যাংক এবং কাটারা ব্যাংকের মধ্যে দালাল হিসাবে কাজ করে। হাসরার টাকা পয়সা লেনদেনের সকল কাজ সুরজ নামের একজন ব্যক্তি করত। সুরজ ভাস্করের কাছে আসে লোনের কাগজ ইস্যু করার জন্য। ভাস্কর তাদের লোন পরিশোধ করার জন্য 14 দিনের সময় দেয়। সুরজ জানায় লোন পরিশোধ করতে কিছুদিন দেরিও হতে পারে। এজন্য সুরজ ভাস্করকে ঘুষ হিসাবে একটি দামি ঘড়ি গিফট দেওয়ার চেষ্টা করে। ভাস্কর তার গিফট ফিরিয়ে দিয়ে বলে 14 দিনের একদিনও জানি লেট না হয়। নির্ধারিত সময় শেষে সুরজ লোনের টাকা ফিরিয়ে দিতে আসে। এরপর ভাস্কর হাসরার ব্যাংক স্টেটমেন্টগুলো চেক করে। সেখানে সে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। হাসরার অ্যাকাউন্টে যে টাকা পাঠিয়ে দেয় সেই টাকা হাসরা আবার অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে। তারা নিজেদের মধ্যে টাকা আদান প্রদান করে। তারা যে কাটারি ব্যাংক থেকে লোন নেয় কাগজে সেই ব্যাংকের কোনো উল্লেখই নেই। তারা যে লোন ইস্যু করে সেটা কাটারি ব্যাংকে পৌঁছায় না। এ ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য ভাস্কর কাটারি ব্যাংকের এজিএম এর সাথে দেখা করে। কিন্তু এই লোক হাসরারই লোক ছিল। সে ভাস্করকে কোনো রকম সাহায্য করে না। তখন ভাস্করের মনে প্রশ্ন আসে, হাসরা তাহলে ব্যাংক লোনের টাকা দিয়ে আসলে কি করে। ভাস্কর একটু খোঁজখবর নিয়ে জানতে পারে হাসরা শেয়ার বাজারে একটা বড় সিন্ডিকেট চালায়। প্রথমে কোনো একটা কোম্পানি সব শেয়ার কিনে নেয়, তারপরে লোকদের দিয়ে সেই শেয়ারগুলো উচ্চ টাকায় কেনায়। মার্কেটে যখন সেই কোম্পানির শেয়ারের দাম বেড়ে যায় তখন সে তার সব শেয়ারগুলো একসাথে বিক্রি করে দেয়। এভাবে সে প্রতিদিন প্রচুর টাকা লাভ করে। ভাস্কর এটা জানার পর সে ভেবেছিল সে চেয়ারম্যান স্যারকে সবকিছু বলে দেবে, কিন্তু পরে সে ভাবে ব্যাপারটা চেয়ারম্যান স্যারকে জানালে তার কি লাভ হবে, বরং তার যাতে লাভ হয় তার সেটাই করা উচিত। এরপর ভাস্কর একদিন সুরজের সাথে দেখা করে। ভাস্কর সুরজকে একটি শর্ত দেয়, সে তাদেরকে যতগুলো লোন পাইয়ে দিবে তার বিনিময়ে ভাস্করকে 1% কমিশন দিতে হবে। পাশাপাশি তারা যে শেয়ারগুলো কিনবে তার ইনফরমেশন ভাস্করকে একদিন আগেই জানাতে হবে। উপায় না পেয়ে সুরজ ভাস্করের শর্ত মেনে নেয়। এরপর থেকে ভাস্করের ভাগ্য আবারও বদলাতে থাকে। অনেক টাকা আসতে থাকে। সে একবারে সুরজের কাছ থেকে 25 লাখ টাকা কমিশন পেয়ে যায়। এতগুলো টাকা সাধারণ ব্যাংকারের কাছে থাকলে যে কেউ তাকে সন্দেহ করবে। এজন্য কালো টাকা সাদা করার জন্য ভাস্কর আনোয়ার নামের একজনের সাথে দেখা করে। আনোয়ার টাকাগুলো লটারি টিকিটের পেছনে ইনভেস্ট করতে বলে। তারা একটি লটারি কোম্পানির কাছে যায়। তারা 25 লাখ টাকা এবং 3% কমিশন তাদেরকে দিয়ে দেয়। বিনিময়ে লটারি কোম্পানি ভাস্করকে লটারির প্রথম টিকিটটা পাইয়ে দিবে। সে পত্রিকাতে নিজের লটারি নম্বর মিলিয়ে এমনভাবে অ্যাক্টিং করে যেন সে ভাগ্যক্রমে 25 লাখ টাকা জিতে গিয়েছে। এভাবে সে সকলকে বুঝায় সে আসলে লটারি থেকে 25 লাখ টাকা পেয়েছে। সেখান থেকে কমিশন ট্যাক্স সবকিছু বাদ দিয়ে ভাস্কর 17 লাখ টাকা পেয়ে যায়। এরপর সে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলে সে তার সব টাকাগুলো শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। ভাস্কর সুরজের কাছ থেকে সব তথ্য নিত আর সেই মতনই সে তার অ্যাকাউন্টে ট্রেডিং করত। এভাবে সে মাত্র 2 সপ্তাহে তার 17 লাখ টাকাকে 70 লাখ টাকা বানিয়ে ফেলে। এই ছিল ভাস্করের বড়লোক হওয়ার গল্প। এদিকে লক্ষণরাও ভাস্করের ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্রগুলো চেক করে দেখে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে। এমন দেখে তার মাথা ঘুরে যায়। সে অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করে দেখে ভাস্কর সত্যি 2 সপ্তাহে 70 লক্ষ টাকা ইনকাম করেছিল, কিন্তু সে আবার একদিনে 69 লক্ষ টাকা খরচও করে ফেলেছে। লক্ষণরাও ভাস্করকে জিজ্ঞেস করে সে একদিনে এত টাকা কিভাবে খরচ করলো। তখন ভাস্কর বলে এই টাকা ব্যাংকে রাখার কয়েকদিন পরেই তার বোনের বিয়ে ঠিক হয়ে যায়। এজন্য বোনের বিয়ে শপিং করতে তারা একটি দোকানে যায়। ভাস্কর এবং তার পরিবারের লোকজনকে দেখে সাধারণ মধ্যবিত্ত মনে হচ্ছিল, তাই দোকানের মালিক এবং কর্মচারী তাদেরকে কোনো সম্মান করে না। এই ব্যাপারটা ভাস্করের ইগোতে লাগে। এজন্য সে তখনই দোকান থেকে বেরিয়ে যায় এবং ব্যাংকে গিয়ে সে তার সব টাকা তুলে আনে। সেই টাকা দিয়ে সে প্রথমে একটা দামি গাড়ি কেনে, দামি জামা কাপড় ঘড়ি জুতো কিনে সেগুলো পরে আবারও সেই দোকানের সামনে এসে ভিআইপি ভাবে গাড়ি থেকে নামে। তারপর দোকানে গিয়ে সব দামি গহনা কিনে ফেলে। আগেরবার যারা ভাস্করকে দেখে কোনো সম্মান দিচ্ছিল না এবার তারা ভাস্করকে সম্মানে ভরিয়ে দেয়। মূলত এভাবেই ভাস্কর তার টাকাগুলো খরচ করে ফেলে। যাই হোক, বোনের বিয়ে দিতে গিয়ে ভাস্করের যত বৈধ টাকা ছিল সব টাকা শেষ হয়ে যায়। তো এর পরের বার সুরজের থেকে পাওয়া কমিশনের টাকা নিয়ে ভাস্কর আবারও আনোয়ারের কাছে যায়।
আনোয়ার বলে 3 মাসে পরপর 2বার লটারি জিতলে ইনকাম ট্যাক্স সন্দেহ করতে পারে, তাই সে ভাস্করকে বলে তারা এই টাকাগুলো লোক দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেবে। এরপর বাহিরের দেশ থেকে বিভিন্ন অর্ডারের মাধ্যমে তারা টাকাগুলো আবারও দেশে নিয়ে আসবে, কিন্তু এর জন্য তাদের একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির দরকার। সুমতির অনেকদিন ধরে একটা খাবারের দোকান দেওয়ার ইচ্ছা ছিল। ভাস্কর সুমতিকে একটি খাবারের দোকান তৈরি করে দেয়, আর সেই দোকানের নামে ভাস্কর ভুয়া বিল বানিয়ে লাগাতার তার কালো টাকাকে সাদা করতে থাকে। এভাবে সে অনেক পরিমাণে টাকা কামিয়ে নিতে থাকে। সে বড়লোক থেকে আরো বেশি বড়লোক হয়ে যেতে থাকে। এর জন্য তার ব্যবহারে অনেক পরিবর্তন আসে। ভাস্কর এখন সব জায়গায় টাকার গরম দেখাতে শুরু করে। ভাস্কর এখন প্রচুর পরিমাণে মদ খাওয়া শুরু করে। এই নিয়ে সুমতির সাথে তার প্রায় ঝগড়া লেগে থাকতো। এরই মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটে যায়। কাটারি ব্যাংকের এজিএম হরিহরন ভাস্করের সাথে দেখা করতে আসে। ভাস্কর হরিহরনকে জানায় তার ব্যাংকের নামে এখন পর্যন্ত মোট 90 কোটি টাকার লোন ইস্যু করা হয়েছে। এটা শুনে হরিহরনের মাথা খারাপ হয়ে যায়। সে ভাস্করের থেকে লোনের কাগজপত্র চেক করে বলে, এটা আমার স্বাক্ষর নয়, আমার স্বাক্ষর নকল করে কাটারি ব্যাংকের নামে লোন উঠানো হয়েছে। এই ব্যাপারটাতে হরিহরন একদম হতাশ হয়ে পড়ে। এত বড় একটা অ্যামাউন্ট, এই কথা যদি বাহিরে বের হয় তাহলে শেয়ার মার্কেট ডাউন হয়ে যাবে, ইন্ডিয়ান ইকোনমি কিছুটা ভেঙে পড়বে। আতঙ্কে হরিহরন সেখানে হার্ট অ্যাটাক করে। ভাস্কর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সে মারা যায়। হরিহরনের মৃত্যু ভাস্করের মনে নতুন চিন্তার জন্ম দেয়। সে ভাবে হয়তো একদিন তারও এরকম পরিণতি হতে পারে। ভাস্কর ভাবে তার এসব কাজ ছেড়ে দেওয়া উচিত কিনা। এরই মধ্যে সে আরেকটা ঘটনার সম্মুখীন হয়। ভাস্কর তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। রিসেন্টলি ভাস্করের শালা ব্যবসায় লস খেয়ে নাজেহাল অবস্থা। তার ইমার্জেন্সি 50 লাখ টাকার প্রয়োজন। সুমতির মা এবং তার ভাবি সুমতিকে রিকোয়েস্ট করে বলে ভাস্করকে বলার জন্য সে যেন তার শালাকে টাকাগুলো দিয়ে দেয়। তখন সুমতি বলে ভাস্কর তার টাকা দেবে কি দেবে না এটা সম্পূর্ণ ভাস্করের ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে সুমতির সাথে তার মায়ের একটু ঝগড়া হয়। সুমতির মা তাকে খোঁটা দিয়ে বলে, আমি তোকে খাবারের দোকানের আইডিয়া দিয়েছিলাম বলে আজ তোরা ইনকাম করে খেতে পারছিস। এ কথাটা সুমতির খুব খারাপ লাগে। সে তখনই ফিরে গিয়ে নিজের দোকানটা ভেঙে ফেলে এবং ব্যবসা বন্ধ করে দেয়। বাড়ি ফিরেও ভাস্করের সাথে সুমতির অনেক ঝগড়া হয়। সুমতি এই নতুন ভাস্করকে চাইছিল না, সুমতি তার আগের সাদামাটা ভাস্করকেই ফেরত চাইছিল। তাদের এই ঝামেলা দেখে ভাস্করের বাবা বেরিয়ে আসে এবং ভাস্করকে ওনার রুমে ডাকেন। ভাস্করের বাবা অনেকগুলো পেবিলের রিসিপ্ট ভাস্করকে দেখান, যেগুলো সুমতির দোকানের পেবিলের ডকুমেন্ট ছিল। ভাস্কর বাবাকে এটা সেটা বলে বোঝাতে গেলে তার বাবা বলেন, আমিও একসময় ব্যাংকের একজন অফিসার ছিলাম, আমাকে বোকা বানাতে আসিস না, আমি জানি এগুলো কিসের টাকা, এগুলো অবৈধ টাকা। তার বাবা তাকে এই পথ থেকে বেরিয়ে আসতে বলে। বাবার কথা আমলে নিয়ে সে ঘর থেকে বেরিয়ে আসে। তখন দেখে সুমতি তাদের সব কথা শুনে ফেলেছে। এর জন্য তাদের মধ্যে রাগারাগি আরো বেড়ে যায়। তো এর জন্য ভাস্কর সিদ্ধান্ত নেয় সে তার সব অন্যায় কাজ ছেড়ে দেবে। এজন্য সে প্রথমে তার ট্রেডিং কোম্পানি বন্ধ করে দেয়। পরের বার যখন সুরজ হাসরার লোনের পেপার ইস্যু করাতে নিয়ে আসে তখন ভাস্কর সেই পেপার ছিঁড়ে ফেলে এবং সুরজকে বের করে দেয়। এমনকি সে জিএম এবং চেয়ারম্যান স্যারের কথাও অমান্য করে নিজের সিদ্ধান্তে অটুট থাকে। ভাস্কর যতগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সবার কাছে ক্ষমা চায়। ভাইকে লন্ডনে বাড়ি কেনার জন্য টাকা পাঠায়, বোনের নামে 2টো বাড়ি লিখে দেয়, শালাকেও 50 লাখ টাকা দেয়। পাশাপাশি শালাকে এটাও বলে তার এই টাকা ফেরত দিতে হবে না, বিনিময়ে তার লাভের 10% শেয়ার যেন সাম্বাকে দেয়, কারণ সাম্বা ব্যবসায় লস খেয়ে সর্বশান্ত হয়ে গিয়েছে। সে পাটেল ভাইয়ের বাইকটি ভেঙে ফেলেছিল, তাই সে এবার পাটেল ভাইকে নতুন একটি বাইক কিনে দেয় এবং নিজের প্রিয় গাড়িটিকেও সে অন্য একজনকে দিয়ে দেয়। এভাবে ভাস্কর তার পাপের প্রায়শ্চিত্ত করে। এভাবে সুমতির সাথেও তার সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। কিন্তু তার এই ভালো হয়ে যাওয়া সবাই মেনে নিতে পারেনি। হাসরার লোন অ্যাপ্রুভ না হওয়াতে জিএম স্যার ভাস্করকে ডেকে পাঠায়, ভাস্করকে লোন অ্যাপ্রুভ করতে বলে। তাই রাগ করে ভাস্কর চাকরি থেকে রিজাইন দিয়ে চলে আসে। ভাস্করের এরকম সিদ্ধান্তে অফিসের সবাই অবাক হয়ে যায়। তাছাড়াও অফিসের সবাই ভাস্করকে খুব ভালোবাসতেন, তাই তার চলে যাওয়াতে সবাই অনেক দুঃখ পায়। আর এই চাকরি ছাড়ার 2 দিন পরেই, মানে আজকেই, সিবিআই অফিসাররা ভাস্করকে তুলে নিয়ে আসে। তো এই ছিল ভাস্করের এখন পর্যন্ত ঘটে যাওয়া সব কাহিনী। তো দেখা যাক এরপরে তার সাথে আর কি কি ঘটে। সিবিআই অফিসার লক্ষণরাও ভাস্করকে বলে সে টেকনিক্যালি তার কালো টাকাগুলোকে সাদা করেছে, তাই এখন তারা ভাস্কর এবং সুমতির ব্যাংক অ্যাকাউন্টের টাকা আদান প্রদানের উপর ভিত্তি করে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিতে পারবে। আর এই অ্যাকাউন্ট আনফ্রিজ করতে ভাস্করের এই অফিস থেকে অন্য অফিসে দৌড়াতে দৌড়াতে সারা জীবন কেটে যাবে। অ্যাকাউন্ট আর কখনো সচল হবে না। তাই লক্ষণরাও ভাস্করকে অফার করে, ভাস্কর যদি বাঁচতে চায় তাহলে সে যেন গ্রো হাই কোম্পানির নামে 100 কোটি টাকার একটি চেক বানায় আর সেই টাকাটা হাসরার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। হাসরা আবার টাকাগুলো এই ব্যাংকে ট্রান্সফার করে দেবে, এতে ভাস্করও বেঁচে যাবে। লক্ষণ রাওয়ের কথা শুনে ভাস্কর বুঝতে পারে এই লোকটাও হাসরার লোক। ভাস্কর অফিসে চেয়ারম্যান এবং জিএম স্যারকেও দেখতে পায়।
তারা ভাস্করকে দিয়ে জোর করে চেকে সাইন করিয়ে নেয়। ভাস্করও চেকে সাইন করে দিয়ে হাসতে হাসতে ব্যাংক থেকে বেরিয়ে যায়। তারা ভেবেছিল ভাস্করের গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু আসল ধামাকা হয় তখন যখন তারা চেকটা ট্রান্সফার করতে যায়। তারা জানতে পারে ভাস্কর 10 দিন আগে তার অ্যাকাউন্টে সব টাকা উঠিয়ে ফেলেছে, সেই সাথে সে নিজেই তার অ্যাকাউন্টটি নষ্ট করে ফেলেছে। এটা শুনে তো সবাই একদম হা হয়ে যায়। তখন তারা ভাবতে থাকে ভাস্কর এখন কোথায় আছে। তখন আমরা দেখতে পাই ভাস্কর প্লেনে বসে আছে এবং কিছুক্ষণের মধ্যেই প্লেনটা আমেরিকাতে ল্যান্ড করবে। আসলে ভাস্কর আগে থেকেই বুঝতে পেরেছিল তার সাথে এমন কিছু ঘটবে। এর জন্য সে তার বাবার সাথে প্ল্যান করে এবং তাদের প্ল্যান অনুযায়ী ভাস্কর সব কিছু করে। সে সবকিছু খোঁজখবর নিয়ে আমেরিকাতে সেটেল হওয়ার চিন্তা ভাবনা শুরু করে এবং সেখানে যেহেতু অ্যান্টোনিও ছিল তাই ভাস্করের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। আর এভাবেই সে সবকিছু গুছিয়ে দেশ ছেড়ে চলে যায়। দেশ ছেড়ে যাবার আগে ভাস্কর সবাইকে ফাঁসিয়ে দিয়ে যায় এবং আমেরিকাতে গিয়ে পুরোদমে নিজের হোটেল ব্যবসা চালাতে থাকে। আর এখানেই লাকি ভাস্করের গল্পটা শেষ হয়। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম গল্প চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।